প্রিয় শ্রোতা, আজ শুনতে পাবেন উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর, চতুর্থ পর্ব। শুনতে থাকুন উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর, চতুর্থ পর্ব। কোনো ভদ্রলোকের যদি বিয়ের ২ বছরের মাথায় সন্তান প্রসবজনিত জটিলতায় স্ত্রী বিয়োগ হয়, তিনি যদি আর বিয়ে না করেন এবং বাকি জীবন কাটিয়ে দেন সন্তানকে বড় করার জটিল কাজে, তখন তার ভেতর নানান সমস্যা দেখা দেয়। সমস্যার মূল কারণ অপরাধবোধ। স্ত্রীর মৃত্যুর জন্যে তিনি নিজেকে দায়ী করেন। সন্তানের জন্ম না হলে স্ত্রী মারা যেত না। সন্তানের জন্মের জন্যে তার ভূমিকা আছে, এই তথ্য তার মাথায় ঢুকে যায়। মাতৃহারা সন্তানকে মাতৃস্নেহ বঞ্চিত করার জন্যেও তিনি নিজেকে দায়ী করেন। তার নিজের নিঃসঙ্গতার জন্যেও তিনি নিজেকে দায়ী করেন। তিনি সংসারে বেঁচে থাকেন অপরাধীর মতো। যতই দিন যায় তার আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি ততই অসংলগ্ন হতে থাকে। স্ত্রী জীবিত অবস্থায় তাকে যতটা ভালোবাসতেন, মৃত্যুর পর তার চেয়ে অনেক বেশি ভালোবাসতে শুরু করেন। সেই ভালোবাসাটা চলে যায় অসুস্থতার পর্যায়ে। আশরাফুজ্জামান সাহেবকে দেখে আমার তাই মনে হলো। মীরার বাবার নাম আশরাফুজ্জামান। এক সময় কলেজের শিক্ষক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর চাকরি ছেড়ে দেন। এটাই স্বাভাবিক। অস্থিরতায় আক্রান্ত একটা মানুষ স্থায়ীভাবে কিছু করতে পারেন না। বাকি জীবনে তিনি অনেক কিছু করতে চেষ্টা করেছেন। ইন্স্যুরেন্স কোম্পানির কাজ, ট্রাভেলিং এজেন্সির চাকরি থেকে ইনডেন্টিং ব্যবসা, টুকটাক ব্যবসা সবই করা হয়েছে। এখন কিছু করছেন না। পৈতৃক বাড়ি ভাড়া দিয়ে সেই টাকায় সংসার চালাচ্ছেন। সংসারে দুটি মাত্র মানুষ থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। ভদ্রলোকের প্রচুর অবসর। এই অবসরের সবটাই কাটাচ্ছেন মৃত মানুষের সঙ্গে যোগাযোগের পদ্ধতি উদ্ভাবনে। ভদ্রলোক খুব রোগা, বড় বড় চোখ, চোখের দৃষ্টিতে ভরসা হারানো ভাব। বয়স 50-এর কাছাকাছি। এই বয়সে মাথায় কাঁচা পাকা চুল থাকার কথা। তাঁর মাথার সব চুলই পাকা। ধবধবে সাদা চুলে ভদ্রলোকের মধ্যে ঋষি ঋষি ভাব চলে এসেছে। তাঁর গলার স্বর খুব মিষ্টি। কথা বলার সময় একটু ঝুঁকে কাছে আসেন। তাঁর হাত খুবই সরু, মৃত মানুষের হাতের মতো বিবর্ণ। কথা বলার সময় গায়ে হাত দেওয়ার অভ্যাসও তাঁর আছে। তিনি যতবারই গায়ে হাত দিয়েছেন, আমি ততবারই চমকে উঠেছি। আপনার নাম হিমু? জি। মানিব্যাগ নিয়ে রাতে আপনি যখন এসেছিলেন, তখন আপনার চেহারা একরকম ছিল, এখন অন্যরকম। আমি বললাম, তাজমহল দিনের এক এক আলোয় এক এক রকম দেখা যায়। মানুষ তো তাজমহলের চেয়েও অনেক উন্নত শিল্পকর্ম। মানুষের চেহারাও বদলানোর কথা। আমার ধারণা ছিল আপনি মানুষ না। এখন কি ধারণা? আমি মানুষ? আশরাফুজ্জামান সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। মনে হচ্ছে তিনি আমার ব্যাপারে এখনো সংশয় মুক্ত না। আমি হাসি মুখে বললাম, একদিন দিনের বেলা এসে আপনাকে দেখাবো। রোদে দাঁড়ালে আমার ছায়া পড়ে। আশরাফুজ্জামান সাহেব নিচু গলায় বললেন, মানুষ না, কিন্তু মানুষের মতো জীবদেরও ছায়া পড়ে। তাই নাকি? জি, এরা মানুষের মধ্যেই বাস করে। ও
আচ্ছা, আমি অনেক কিছুই জানি, কিন্তু কাউকে মন খুলে বলতে পারি না। কেউ আমার কথা বিশ্বাস করবে না, পাগল ভাববে। মীরাকেও আমি তেমন কিছু বলি না। আমাকে বলতে চাচ্ছেন? জি না। বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি অসুস্থ? না, তা মনে হচ্ছে না। মীরার ধারণা আমি অসুস্থ। যতই দিন যাচ্ছে ততই তার ধারণা প্রবল হচ্ছে। অথচ আমি জানি আমি খুবই সুস্থ স্বাভাবিক মানুষ। আমার অস্বাভাবিকতা বলতে এইটুকু যে মীরার মার সঙ্গে আমার দেখা হয়, কথাবার্তা হয়। তাই বুঝি? জি। মানিব্যাগ হারিয়ে গেল। আমি খুবই আপসেট হয়ে বাসায় এসেছি। আমি মোটামুটিভাবে দরিদ্র মানুষ। এতগুলি টাকা। মীরাকে খবরটা দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছি। তখন মীরার মার সঙ্গে আমার কথা হলো। সে বলল, তুমি মন খারাপ করো না, টাকা আজ রাতেই ফেরত পাবে। আমি মীরাকে বললাম। সে হেসেই উড়িয়ে দিল। হেসে উড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। টাকা তো সেই রাতেই ফেরত পেয়েছিলেন, তাই না? জি। মীরার মা সারা জীবন আমাকে নানাভাবে সাহায্য করেছে, এখনো করছে। উনার নাম কি? ইয়াসমিন। উনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন, না প্লানচেটের মাধ্যমে তাকে আনতে হয়? তিনি নিচু গলায় বললেন, শুরুতে প্লানচেট করে আনতাম, এখন নিজেই আসে। যা বলার সরাসরি বলে। তাকে চোখে দেখতে পান? সব সময় পাই না, হঠাৎ হঠাৎ দেখা পাই। আপনি বোধহয় আমার কোনো কথা বিশ্বাস করছেন না। অবিশ্বাসের একটা হাসি আপনার ঠোঁটে। আমি আপনার সব কথাই বিশ্বাস করছি। আমি তো মিসির আলি না যে সব কথা অবিশ্বাস করব। আমি হচ্ছি হিমু। হিমুর মূল মন্ত্র হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মিসির আলি কে? আছেন একজন। তার মূল মন্ত্র হচ্ছে তর্কে মিলায় বস্তু, বিশ্বাসে বহুদূর। তার ধারণা জীবনটা অঙ্কের মতো। একের সঙ্গে এক যোগ করলে সবসময় ২ হবে, কখনো ৩ হবে না। ৩ কি হয়? অবশ্যই হয়। আপনার বেলায় তো হয়ে গেল। আপনি এবং মীরা এক, এক, ২ হবার কথা। আপনার বেলায় হচ্ছে ৩। মীরার মা কোত্থেকে যেন উপস্থিত হচ্ছেন। আপনি তো বেশ গুছিয়ে কথা বলেন। চা খাবেন? চা কে বানাবে? মীরা তো বাসায় নেই। চা আমিই বানাবো। ঘর সংসারের কাজ সব আমিই করি। চা বানানো, রান্না সব করতে পারি। মোগলাই ডিশও পারি। আপনার কোনো কাজের লোক নেই? না। নেই কেন? মীরার মা পছন্দ করেন না? জি না, আপনি ঠিক ধরেছেন। কোনো কাজের মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বড় করতে আপনার কোনো সমস্যা হয়নি? সমস্যা তো হয়েছেই, তবে ইয়াসমিন আমাকে সাহায্য করেছে। যেমন ধরুন, মেয়ে রাতে কাঁথা ভিজিয়ে ফেলেছে, আমি কিছু বুঝতে পারছি না, ঘুমে অচেতন। ইয়াসমিন আমাকে ডেকে তুলে বলবে, মেয়ে ভেজা কাঁথায় শুয়ে আছে। বাহ, ভালো তো। মীরার একবার খুব অসুখ হলো, কিছু খেতে পারে না, যা খায় বমি করে ফেলে দেয়। শরীরে প্রবল জ্বর। ডাক্তাররা কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, জ্বর সারছে না। তখন ইয়াসমিন এসে বলল, তুমি মেয়েকে ওষুধ খাওয়ানো বন্ধ করো, কাগুজি লেবুর শরবত ছাড়া কিছু খাওয়াবে না। আপনি তাই করলেন?
প্রথম দিকে করতে চাইনি, ভরসা পাচ্ছিলাম না, কারণ মেয়ের অবস্থা খুব খারাপ, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। এরকম একজন রোগীর ওষুধপত্র বন্ধ করে দেওয়াটা কঠিন কাজ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর কথা পুরোপুরি বিশ্বাস করেননি? জি, করেছি, কিন্তু সাহস হচ্ছিল না। মেয়ের অবস্থা আরও যখন খারাপ হলো, তখন প্রায় মরিয়া হয়েই ওষুধপত্র বন্ধ করে লেবুর শরবত খাওয়াতে শুরু করলাম। দুদিনের মাথায় মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এরকম ভূত ডাক্তার ঘরে থাকাটা তো খুব ভালো। দয়া করে আমার স্ত্রীকে নিয়ে কোনো রসিকতা করবেন না। আমি এমনিতেই রসিকতা পছন্দ করি না। স্ত্রীকে নিয়ে রসিকতা একেবারেই পছন্দ করি না। চা খাবেন কিনা তা তো বলেননি। চা খাবো। আশরাফুজ্জামান সাহেব চা আনতে গেলেন। সন্ধ্যা 7টার মতো বাজে। পুরো রাত আমার সামনে পড়ে আছে। আশরাফুজ্জামান সাহেব চা বানাতে থাকুক, আর আমি বসে বসে গুছিয়ে ফেলি রাতে কি কি করব। অনেকগুলি কাজ জমে আছে। 1, আঁখি নামের মেয়েটার সঙ্গে যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করতে হবে। টেলিফোন করলে ওপাশ থেকে পোঁ পোঁ শব্দ হয়। বাদল কি টেলিফোন নাম্বার ভুল এনেছে? 2, বড় ফুপু জরুরি খবর পাঠিয়েছেন। আমার মনে হয় আঁখি সংক্রান্ত বিষয়েই আলাপ করতে চান। 3, এক পীরের সন্ধান পাওয়া গেছে। নাম ময়লা বাবা। সারা গায়ে ময়লা মেখে বসে থাকেন। তার সঙ্গে একটু দেখা করা দরকার। 4, মিসির আলী সাহেবের ঠিকানা পাওয়া গেছে। ভদ্রলোকের সঙ্গে কথা বলার ইচ্ছা। উনি কথা বলবেন কিনা কে জানে। যুক্তিসঙ্গত কারণ উপস্থিত না করলে উনি কথা বলবেন বলে মনে হয় না। এই ধরনের মানুষরা যুক্তির বাইরে পা দেন না। তাঁরা জানেন এন্টি লজিক হচ্ছে লজিকেরই উল্টো পিঠ। হিমু সাহেব? জি। আপনার চা নিন। চায়ে আপনি ক চামচ চিনি খান? যে যত চামচ দেয় তত চামচই খাই। আমার কোনো কিছুতেই কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি 1 চামচ চিনি দিয়েছি। খুব ভালো করেছেন, এবং চা অসাধারণ হয়েছে। গরম মশলা দিয়েছেন নাকি? সামান্য দিয়েছি। 1 দানা এলাচ, 1 চিমটি জাফরান, ফ্লেভারের জন্যে দেয়া। খুব ভালো করেছেন। আমার স্ত্রী চা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করত। কমলা লেবুর খোসা শুকিয়ে রেখে দিত। মাঝে মাঝে চায়ে সামান্য কমলা লেবুর খোসা দিয়ে দিত। অসাধারণ টেস্ট। কমলা লেবুর শুকনো খোসা আমার কাছে আছে। একদিন আপনাকে খাওয়াবো। জি আচ্ছা। একটা কথা, আপনার স্ত্রী কি এই বাড়িতেই থাকেন? মানে ভূত হবার পর আপনার সঙ্গেই আছেন? ইয়াসমিন প্রসঙ্গে ভূত প্রেত এ জাতীয় শব্দ দয়া করে ব্যবহার করবেন না। জি আচ্ছা, করব না। উনি কি এখন আশেপাশেই আছেন? হ্যাঁ। তার উপস্থিতি আপনি বুঝতে পারেন? পারি। আমি কি তার সঙ্গে কথা বলতে পারি? আপনি কথা বললে সে শুনবে। সে আপনার সঙ্গে কথা বলবে কিনা তা তো আমি জানি না। সে মীরার সঙ্গেই কথা বলে না। মীরা তার নিজের মেয়ে। আমি আপনার স্ত্রীকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। কিভাবে বলবো? বাতি নিভিয়ে বলতে হবে? বাতি নেভাতে হবে না। যা বলার বলুন, সে শুনবে। সম্বোধন করব কি বলে? ভাবি ডাকবো? হিমু সাহেব, আপনি পুরো ব্যাপারটা খুব হালকাভাবে নেবার চেষ্টা করেছেন। এটা ঠিক না।
আমার স্ত্রীকে আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করুন, আমি তার কাছ থেকে জবাব এনে দিচ্ছি। চা শেষ করিনি। চা খেতে খেতে যদি উনার সঙ্গে কথা বলি, উনি হয়তো এটাকে বেয়াদবি হিসেবে নেবেন। আবারও রসিকতা করছেন? আর করব না। আমি চায়ে শেষ চুমুক দিয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আমার ভালো নাম হিমালয়, ডাকনাম হিমু। সবাই এখন আমাকে এই নামে চেনে। আমাকে বলা হয়েছে মীরার মৃতা মা এই বাড়িতে উপস্থিত আছেন। আমি এর আগে কোনো মৃত মানুষের সঙ্গে কথা বলিনি। আমি জানি না তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আমার কথাবার্তায় যদি কোনো বেয়াদবি প্রকাশ পায়, দয়া করে ক্ষমা করে দেবেন। আমি আপনার কাছ থেকে একটা ব্যাপার জানতে চাচ্ছি। আমি এক রাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। কি দেখে ভয় পেয়েছিলাম সেটা কি আপনি বলতে পারবেন? কথা শেষ করে মিনিট পাঁচেক চুপচাপ বসে রইলাম। আশরাফুজ্জামান সাহেবও চুপচাপ বসে আছেন, তার চোখ বন্ধ। মনে হয় তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমন্ত মানুষের মতো তিনি ধীরে ধীরে শ্বাস ফেলছেন। তার ঘুম ভাঙাবার জন্য আমি শব্দ করে কাশলাম। তিনি চোখ মেললেন না, তবে নড়েচড়ে বসলেন। আমি বললাম, উনি কি আমার কথা শুনতে পেয়েছেন? পেয়েছে। উত্তরে কি বললেন? সে এ প্রসঙ্গে কিছু বলতে চায় না। আমি আজ বিদায় নিচ্ছি। মীরাকে বলবেন আমি এসেছিলাম। আরেকটু বসুন, মীরা চলে আসবে। তার বান্ধবীর জন্মদিনে গিয়েছে। বলে গেছে ৮টার মধ্যে চলে আসবে। ৮টা বাজতে আর মাত্র ৫ মিনিট। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আজ মীরা আসতে অনেক দেরি করবে। ১২টা ১টা বেজে যেতে পারে। কাজেই অপেক্ষা করা অর্থহীন। আশরাফুজ্জামান সাহেব ভুরু কুঁচকে তীক্ষ্ণ গলায় বললেন, দেরি করবে বলছেন কেন? আমার মনে হচ্ছে দেরি হবে। এক ধরনের ইনটিউশন। আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। ভদ্রলোক অবিশ্বাসীর দৃষ্টিতে তাকাচ্ছেন। আমি বললাম, আপনি ওভাবে তাকাচ্ছেন কেন? আপনি যা বলেছেন আমি বিশ্বাস করেছি। আমার কথা আপনি বিশ্বাস করছেন না কেন? মীরা কখনো রাত ৮টার পর বাইরে থাকে না। আমার এখানে টেলিফোন নেই। দেরি হলে টেলিফোনে খবর দিয়ে সে আমার দুশ্চিন্তা দূর করতে পারবে না বলেই কখনো দেরি করবে না। আপনি ৮টা পর্যন্ত অপেক্ষা করে দেখুন। কমলা লেবুর খোসা দিয়ে ১ কাপ চা বানিয়ে দিই, খেয়ে দেখুন। অন্য সময় এসে খেয়ে যাব। আমার খুব কিছু জরুরি কাজ আছে, আজ রাতের মধ্যেই সারতে হবে। আমি রাস্তায় নামলাম। প্রথমে যাব বড় ফুপুর কাছে। ছেলের বিয়ে ভাঙার শোক তিনি সামলে উঠেছেন কিনা কে জানে। মেয়ের বিয়ে ভাঙার শোক সামলানো যায় না। ছেলের বিয়ে ভাঙার শোক ক্ষণস্থায়ী হয়। এইসব ক্ষেত্রে ছেলের মা একটু বোধ হয় খুশিও হন। ছেলে আর কিছুদিন রইল তার ডানার নিচে। ছেলের বিয়ে নিয়ে এত ভাবারও কিছু নেই। মেয়েদের বিয়ের বয়স পার হয়ে যায়, ছেলেদের বিয়ের বয়স পার হয় না। বড় ফুপু বিছানায় লম্বা হয়ে শুয়ে আছেন। তার মাথার নিচে ওয়ালক্লথ। তার মাথায় পানি ঢালা হচ্ছে। বিভ্রান্ত হবার মতো কোনো দৃশ্য না। যারা বড় ফুপুর সঙ্গে পরিচিত তারা জানে মাথায় পানি ঢালা তার হচ্ছে হবি বিশেষ। তিনি খুব আপসেট। মাথায় পানি ঢেলে তাকে ঠিক করা হচ্ছে, এটা তিনি মাঝে মধ্যেই প্রমাণ করতে চান। আমি ঘরে ঢুকেই বললাম, ফুপু কি খবর? ফুপু ক্ষীণ স্বরে বললেন, কে? এটাও তার অভিনয়ের অংশ।
তিনি বোঝাতে চাচ্ছেন যে তার অবস্থা এতই খারাপ যে তিনি আমাকে চিনতে পারছেন না। মাথায় পানি ঢালা হচ্ছে। ব্যাপার কি ফুপু? তুই কিছু জানিস না? আমাদের সবার তো কাপড় খুলে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। কে? বাদলের শ্বশুর বাড়ির লোকজন। রাত 11টা পর্যন্ত বসিয়ে রেখে মেয়ে দেয়নি। ও, এই ব্যাপার? বড় ফুপু ঝপাং করে উঠে বসলেন। যে পানি ঢালছিল তার হাতের এইম নষ্ট হওয়ায় পানি চারিদিকে ছড়িয়ে গেল। বড় ফুপু হুংকার দিয়ে বললেন, এটা সামান্য ব্যাপার? তোর কাছে এটা সামান্য ব্যাপার? ব্যাপার খুবই গুরুতর। মেয়ে মার সঙ্গে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে। এখন করা যাবে কি? আজকালকার মেয়ে, এরা কথায় কথায় মায়েদের সঙ্গে রাগ করে। মেয়ে রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে, এই গাঁজাখড়ি গল্প তুই বিশ্বাস করতে বলিস? তুই ঘাস খাস বলে আমিও ঘাস খাই? মেয়েকে ওরাই লুকিয়ে রেখেছে, তাই নাকি? অবশ্যই তাই। শুধু শুধু লুকিয়ে রাখবে কেন? সেটা তুই জেনে দে। আমি কিভাবে জানবো? তুই ওদের বাসায় যাবি, মেয়ের সঙ্গে কথা বলবি, ব্যাপার কি সব জেনে আসবি। মেয়ের বাবাকে বলবি ঝেড়ে কাশতে। আমি সব জানতে চাই। জেনে লাভ কি? লাভ আছে। আমি ওদের এমন শিক্ষা দেব যেন 3 জন্মে ভুলবে না। শিক্ষা দিয়ে কি হবে? তুমি তো আর স্কুল খুলে বসনি। তোর গা জ্বালা কথা আমার সঙ্গে বলবি না। তোকে যা করতে বলছি করবি। এক্ষুনি চলে যা। ওদের গোপন কথা ওরা আমাকেই বা শুধু শুধু বলবে কেন? তুই ভুজুং ভাজুং দিয়ে মানুষকে ভোলাতে পারিস। ওদের কাছ থেকে খবর বের করে আন, তারপর দেখ আমি কি করি। করবেটা কি? মানহানির মামলা করব। আমি সাদেককে বলে দিয়েছি। এর মধ্যে মনে হয় করাও হয়ে গেছে। মেয়ের বাপ আর মামাটাকে জেলে ঢোকাবো। তার আগে আমার সামনে এসে দুজনে দাঁড়াবে, কানে ধরে 10 বার উঠবোস করবে। তোমার বেয়াই তোমার সামনে কান ধরে উঠবোস করবে, এটা কি ঠিক হবে? বিবাহ সম্পর্কিত আত্মীয়, অনেক বড় আত্মীয়। তারা আমার আত্মীয় হলো কখন? হয়নি, হবে। হিমু, তুই কি আমার সঙ্গে ফাজলামি করছিস? না, ফাজলামি করছি না। কোনো একটা সমস্যায় বিয়ে হয়নি, সেই সমস্যার সমাধান হয়ে গেলে বিয়ে হতে আপত্তি কি? তাছাড়া তাছাড়া কি? বাদলের মন ওই মেয়ের কাছে পড়ে আছে। বাদলের মন ওই মেয়ের কাছে? কি বলছিস তুই? যে মেয়ে লাথি দিয়ে তাকে নর্দমায় ফেলে দিল, যে তাকে ন্যাংটো করে দিল এত মানুষের সামনে, তার কাছে? যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। বাদল যদি কোনোদিন ওই মেয়ের নাম মুখে আনে, তাকে আমি জুতা পেটা করব। জুতিয়ে আমি তার রস নামিয়ে দেব। জুতা পেটা করেও লাভ হবে না ফুপু। আমি বরং দেখি জোড়াতালি দিয়ে কিছু করা যায় কিনা। বাদল আঁখির টেলিফোন নাম্বার দিয়েছে, যোগাযোগ করে দেখি। বাদল তোকে ওই মেয়েটার টেলিফোন নাম্বার দিয়েছে? হ্যাঁ। দুধ কলা দিয়ে আমি তো দেখি কাল সাপ পুষছি। তাই তো মনে হচ্ছে। যে মেয়ে তোমাদের সবাইকে ন্যাংটো করে ছেড়ে দিয়ে মজা দেখছে, তার জন্যে এত ব্যাকুলতা, তার টেলিফোন নাম্বার নিয়ে ছোটাছুটি। বড় ফুপুর রাগ চরমে উঠে গিয়েছিল। তিনি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে রাগ সামলালেন। থমথমে গলায় বললেন, হিমু শোন, বাদল যদি ওই মেয়ের কথা মুখে আনে, তাকে আমরা ত্যায্যপুত্র করব। এই কথাটা তাকে তুই বলবি। এক্ষুনি বলছি। বাদল বাসায় নেই, কোথায় যেন গেছে। তুই বসে থাক, বাদলের সঙ্গে কথা না বলে যাবি না।
আচ্ছা, যাব না। বাদল গেছে কোথায়? জানি না। আঁখিদের বাসায় চলে যায়নি তো? বড় ফুপু রক্তচক্ষু করে তাকাচ্ছেন। এইবার বোধহয় তাঁর ব্লাড প্রেশার সত্যি সত্যি চড়েছে। অকারণে মানুষের চোখ এমন লাল হয় না। ফুপু, তুমি শুয়ে থাকো, তোমার মাথায় পানি টানি দেয়া হোক। আমি বাদলের সঙ্গে কথা না বলে যাচ্ছি না। ফুপা কোথায়? আর কোথায়? ছাদে। আমি ছাদের দিকে রওনা হলাম। আজ বুধবার, ফুপার মদ্যপান দিবস। তাঁর ছাদে থাকারই কথা। ফুপু ওয়েলক্লথে মাথা রেখে আবার শুয়েছেন। বিপুল উৎসাহে তার মাথায় পানি ঢালা হচ্ছে। ফুপা ছাদেই আছেন। তাকে যেন আনন্দিত বলেই মনে হলো। জিনিস মনে হয় পেটে পড়েছে এবং ভালো ডোজেই পড়েছে। তার চোখে মুখে উদাস এবং শান্তি শান্তি ভাব। কে? হিমু? জি। আছিস কেমন হিমু? জি ভালো। কেমন ভালো? বেশি? কম? না মিডিয়াম? মিডিয়াম। আমার মনটা খুবই খারাপ হিমু। কেন? বাদলের বিয়েতে তো তুই যাসনি। বিরাট অপমানের হাত থেকে বেঁচে গেছিস। তারা বিয়ে দেয়নি, মেয়ে নিয়ে লুকিয়ে ফেলেছে। বলেন কি? বানোয়াট গল্প ফেঁদেছে। মেয়ে নাকি রাগ করে বান্ধবীর বাড়ি চলে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? যার বিয়ে সে রাগ করে বান্ধবীর বাড়ি চলে যাবে? আজকালকার ছেলে মেয়ে, এদের সম্পর্কে কিছু বলা যায় না। এটা তুই অবশ্যই ঠিক বলেছিস। আমাদের সময় আর বর্তমান সময় এক না। সোসাইটি চেঞ্জ হচ্ছে। ঘরে ঘরে এখন ভিসিআর, ডিশ অ্যান্টেনা, এইসব দেখে শুনে ইয়াং ছেলেমেয়েরা নানান ধরনের ড্রামা করা শিখে যাচ্ছে। বিয়ের দিন রাগ করে বান্ধবীর বাড়ি চলে যাওয়া সেই ড্রামারই একটা অংশ। ভালো বলেছিস হিমু, ওয়েল সাইড। এখন মনে হচ্ছে মেয়েটা আসলেই রাগ করে বান্ধবীর বাড়িতে গেছে। ছেলের বিয়ে হয়নি বলে আপনারা লজ্জার মধ্যে পড়েছেন। ওদের লজ্জা তো আরো বেশি, মেয়ের বিয়ে হলো না। অবশ্যই, অবশ্যই। ভাগ্যিস মুসলমান পরিবারের মেয়ে। হিন্দু মেয়ে হলে তো দুপরা হয়ে যেত। এই মেয়ের আর বিয়েই হতো না। হিমু, ছেলেরা হচ্ছে হাঁসের মতো, গায়ে পানি লাগে না। আর মেয়েরা হচ্ছে মুরগির মতো, এক ফোঁটা পানিও ওদের গায়ে লেপটে যায়। আঁখি মেয়েটার জন্যে খুবই মায়া হচ্ছে হিমু। মায়া হওয়াই স্বাভাবিক। ওই দিন অবশ্যই খুবই রাগ করেছিলাম। ভেবেছিলাম মানহানির মামলা করব। আপনার মতো মানুষ মানহানির মামলা কিভাবে করে? আপনি তো গ্রামের মামলাবাজ মোড়ল না। আপনি হচ্ছেন হৃদয়বান একজন মানুষ। ভালো কথা বলেছিস হিমু। হৃদয়বান কথাটা খুব খাঁটি বলেছিস। গাড়ি করে যখন আমি শেরাটন হোটেলের কাছে ফুলওয়ালি মেয়েগুলি ফুল নিয়ে আসে, ধমক দিতে পারি না, কিনে ফেলি। ফুল নিয়ে আমি করব কি বল? তোর ফুপুকে যদি দিই, সে রেগে যাবে, ভাববে আমার ব্রেন ডিফেক্ট হয়েছে, কাজেই নর্দমায় ফেলে দিই। একবার তোর ফুপুকে ফুল দিয়েছিলাম, সে বিরক্ত হয়ে বলেছিল, ঢং করো কেন? তাই নাকি? এইসব দুঃখের কথা বলে কি হবে? বাদ দে। জি, আচ্ছা, বাদ দিচ্ছি। তোর দুই বন্ধু এখনো আসছে না কেন বলতো? আমি বিস্মিত হয়ে বললাম, ওদের কি আসার কথা নাকি? আসার কথা তো বটেই। ওদের আমার খুব পছন্দ হয়েছে। প্রতি
বুধবারে আসতে বলেছি। ভেরি গুড কোম্পানি। ওরা যে আমাকে কি পরিমাণ শ্রদ্ধা করে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। ফুপু বলেছিলেন ওরা নাকি ন্যাংটা হয়ে ছাদে নাচানাচি করছিল। ফুপা গ্লাসে একটা লম্বা টান দিয়ে বললেন, তোর ফুপু বিন্দুতে সিন্ধু দেখে, কাশির শব্দ শুনে ভাবে যক্ষা। ওই রাতে কিছুই হয়নি, বেচারাদের গরম লাগছিল। আমি বললাম শার্ট খুলে ফেলো, গরমে কষ্ট করার মানে কি। ওরা শার্ট খুলেছে, আমিও খুলেছি, ব্যাস। ও আচ্ছা, হিমু, তোর দুজন বন্ধু দেরি করছে কেন? এইসব জিনিস একা একা খাওয়া যায় না। খেতে খেতে মন খুলে কথা না বললে ভালো লাগে না। দুধ একা খাওয়া যায়, কিন্তু ড্রিঙ্কসে বন্ধু বান্ধব লাগে। আসতে যখন বলেছেন অবশ্যই আসবে। তুই বরং এক কাজ কর, ঘরের বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাক। ওরা হয়তো বাসার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, বাসা চিনতে পারছে না বলে ঢুকতে পারছে না। গেট দিয়ে সোজা ছাদে নিয়ে আসবি। তোর ফুপুর জানার দরকার নেই। দুটো নিতান্তই গো বেচারা ভদ্র ছেলে, অথচ তোর ফুপু ওদের বিশদ দৃষ্টিতে দেখছে। আই ডোন্ট নো হোয়াই। শাস্ত্রে বলে না, নারী চরিত্র দেবা না জানন্তি কুন্তা মনুষ্যা, ওই ব্যাপার আর কি। হিমু, ইয়াং ফ্রেন্ড, রাস্তায় গিয়ে ওদের জন্য একটু দাঁড়া। জি, আচ্ছা। আমি নিচে নেমে দেখি ফুপুর মাথায় পানি ঢালাঢালি শেষ হয়েছে। তিনি গম্ভীর মুখে বসার ঘরে বসে আছেন। তার সামনে তার চেয়েও 3 ডবল গম্ভীর মুখে অন্য একজন বসে আছে। আমি দরজা খুলে রাস্তায় চুপি চুপি নেমে যাব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই হিমু, শুনে যা। আমি পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে সাদেক, হাইকোর্টে প্র্যাকটিস করে। আমার দূর সম্পর্কের ভাই হয়। ভয়ঙ্কর কাজের ছেলে। মানহানির মামলা ঠুকতে বলেছিলাম, এখন মামলা সাজিয়েছে। কাল মামলা দায়ের করা হবে, তারপর দেখবি কত গমে কত আটা। সাদেক, তুমি হিমুকে মামলার ব্যাপারটা বলো। সাদেক বিরক্ত মুখে বললেন, ওনাকে শুনিয়ে কি হবে? আহা, শোনাও না। হিমু আমাদের নিজেদের লোক। মামলাটা কি সাজানো হয়েছে সে শুনুক, কোনো সাজেশন থাকলে দিক। এই হিমু, বসে ভালো করে শোন। সাদেক, তুমি গুছিয়ে বলো। সাদেক সাহেব গম্ভীর গলায় বললেন, শুধু মানহানি মামলা তো তেমন জোরালো হয় না, সাথে আরো কিছু অ্যাড করেছি। আমি কৌতূহলী হয়ে বললাম, কি অ্যাড করেছেন? সাদেক সাহেব ভারী গলায় বললেন, অ্যাড করেছি কনে পক্ষ ভাড়াটে গুন্ডার সহায়তায় কোনো রকম পূর্ব উস্কানি ছাড়া ধারালো অস্ত্রশস্ত্র, যেমন লোহার রড, কিরিচ সহ বরযাত্রীদের উপর আচমকা চড়াও হয়। বরযাত্রীদের দ্রব্য সামগ্রী যেমন মানিব্যাগ, রিস্ট ওয়াচ লুণ্ঠন করে। মহিলাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। পূর্ব পরিকল্পিত এই আক্রমণে বরসহ 3 জন গুরুতর আহত হয়। তাহারা বর্তমানে চিকিৎসাধীন আছে। বরযাত্রীদের 2টি গাড়িও প্রভূত ক্ষতি সাধন করা হয়। একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই আর কি, সব ডিটেল দেওয়া হবে। আমি হতভম্ব হয়ে বললাম, বলেন কি? সাদেক সাহেব তৃপ্তির হাসি হেসে বললেন, সাজানো মামলা অরিজিনালের চেয়েও কঠিন হয়। অরিজিনাল মামলায় আসামি প্রায়ই খালাস পেয়ে যায়, সাজানো মামলায় কখনো পায় না। কথা হলো এভিডেন্স ঠিক মতো প্লেস করতে হবে। এভিডেন্স পাবেন কোথায়? বাংলাদেশে এভিডেন্স কোনো সমস্যা না। মার খেয়ে পা ভেঙেছে চান, পা ভাঙা লোক পাবেন।
এক্স রে রিপোর্ট পাবেন, রেডিওলজিস্টের সার্টিফিকেট পাবেন। টাকা খরচ করলে 2 নম্বরই জিনিস সবই পাওয়া যায়। বড় ফুপু বললেন, টাকা আমি খরচ করব, জোঁকের মুখে আমি নুন ছেড়ে দেব। সাদেক, মামলা শক্ত করার জন্যে তোমার যা যা করা লাগে করো। দরকার হলে আমি আমার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে বলবো ওরা পুড়িয়ে দিয়েছে। তা লাগবে না, পুরনো গাড়ির দোকান থেকে ভাঙা একটা গাড়ি এনে আগুন লাগিয়ে দিলেই হবে। তবে গাড়ির ব্লু বুক লাগবে। এটা অবশ্যই কোনো ব্যাপার না। ফুপু তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তুমি থাকায় ভরসা পাচ্ছি। ওদের আমি তুর্কি নাচন নাচিয়ে ছাড়ব। সাদেক সাহেব বললেন, বাদলকে একটু দরকার, ওকে ব্যাকডেট দিয়ে একটা ভালো ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে হবে। মার খাবার পর মাথায় আঘাত পেয়ে আন্ডার অবজারভেশনে আছে, এটা প্রমাণ করার জন্য দরকার। কিছু এক্সরে টেক্সরে করা দরকার। ফুপু উজ্জ্বল মুখে বললেন, তুমি অপেক্ষা করো, বাদল আসুক, আজই তাকে ক্লিনিকে ভর্তি করিয়ে দেব। মাছ দেখেছে, বড়শি দেখেনি। ফুপু প্রবল উৎসাহে মামলার সূক্ষ্ম বিষয় নিয়ে সাদেক সাহেবের সঙ্গে কথা বলতে লাগলেন। আমি নাকটা ঝেড়ে আসি ফুপু বলে বের হয়ে লম্বা লম্বা পা ফেলে উধাও হলাম। সাদেক সাহেব ভয়াবহ ব্যক্তি। আমি উপস্থিত থাকলে পা ভাঙা ফরিয়াদি হিসাবে আমাকেও হাসপাতালে ভর্তি করিয়ে দিতে পারে। মামলা আরও পোক্ত করার জন্য মুগুর দিয়ে পা ভেঙে ফেলাও বিচিত্র না। পথে নেমেই মোফাজ্জল এবং জহিরুলের সঙ্গে দেখা। ওরা ঘোরাঘুরি করছে। আমাকে দেখে অকুলে কুল পাওয়ার মতো ছুটে এলো। হিমু ভাইয়া না? হুম। স্যারের বাসাটা ভুলে গেছি। স্যার আসতে বলেছিলেন। এই বাড়ি, বাড়ির ভেতরে ঢুকবেন না, গেট দিয়ে সোজা ছাদে চলে যান। স্যারের শরীর কেমন হিমু ভাইয়া? শরীর ভালো, ফেরেশতার মতো আদমি। উনার মতো মানুষ হয় না। স্যারের জন্য একটা পাঞ্জাবি এনেছি। খুব ভালো করেছেন। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না, চলে যান। তারা গেটের ভেতর ঢুকে পড়ল। রাত 10টার মতো বাজে। মীরাদের বাড়িতে একবার উঁকি দিয়ে যাব কি না ভাবছি। মীরা ফিরেছে কি না দেখে যাওয়া দরকার। মীরার বাবা ঘরের বাইরে বারান্দায় বসে আছেন। আমাকে দেখে উঠে এলেন। আমি বললাম, মীরা এখনো ফেরেনি? তিনি হাহাকার মেশানো গলায় বললেন, জি না। চিন্তা করবেন না, চলে আসবে। এখন মাত্র 10টা 40, 12টা 12:30টার দিকে চলে আসবে। ভদ্রলোক অদ্ভুত চোখে তাকাচ্ছেন। তিনি এখন পুরোপুরি বিভ্রান্ত। আমি আবারও পথে নামলাম। গা ঘেঁষে কোনো গাড়ি যদি হার্ড ব্রেক করে তাহলে চমকে ওঠাই নিয়ম। শুধু চমকে ওঠা না, চমকে পেছন ফিরতে হবে। এরকম পরিস্থিতির মুখোমুখি আমি মাঝে মধ্যেই হই। রূপা এই কাণ্ডটা সবচেয়ে বেশি করে। গাড়ি নিয়ে হুট করে গা ঘেঁষে দাঁড়াবে এবং বিকট শব্দে হর্ন দেবে। ভেতরে ভেতরে চমকালেও বাইরে প্রকাশ করি না। কিছুই ঘটেনি ভঙ্গিতে হাঁটতে থাকি যতক্ষণ গাড়ির ভেতর থেকে চেঁচিয়ে কেউ না ডাকে। এবারও তাই করলাম। ঘ্যাঁস করে গা ঘেঁষে গাড়ি থেমেছে। হর্ন দেয়া হচ্ছে। আমি নির্বিকার ভঙ্গিতে সামনে এগুচ্ছি। হিমু সাহেব, এই যে হিমু সাহেব। আমি তাকালাম। স্টিয়ারিং হুইল ধরে অপরিচিত একটা মেয়ে বসে আছে। মেয়েটার মাথায় ইরানি মেয়েদের মতো রঙিন ঝলমলে স্কার্ফ। মেয়েটিকে দেখতেও ইরানিদের মতো। আমাকে চিনতে পারছেন না? জি না। সে কি? ভালো করে দেখুন তো। আমি ভালো করে দেখেও চিনতে পারলাম না। বাংলায় কথা বলে কোনো ইরানি তরুণীর সঙ্গে আমার পরিচয় নেই। আমি ফারজানা। ও, ও বলছেন, তার মানে এখনো চিনতে পারেননি। আমি ডাক্তার, আপনার
চিকিৎসা করেছিলাম। ওই যে ভয় পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এখন চিনতে পারছি আপনি ড্রেস অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতা করছেন নাকি? ইরানি মেয়ে সেজেছেন? ডাক্তাররা সাজতে পারবে না এমন কোনো আইন আছে? না, আইন নেই। আপনার যদি তেমন কোনো কাজ না থাকে তাহলে উঠে আসুন। আমি গাড়িতে উঠলাম। ফারজানা বলল, আমি খুবই আনাড়ি ধরনের ড্রাইভার। আজই প্রথম সাহস করে একা একা বের হয়েছি। আপনার কাজ হলো সামনের দিকে লক্ষ্য করা, যথাসময়ে আমাকে ওয়ার্নিং দেওয়া। পারবেন না? পারবো। এক কাজ করলে কেমন হয়, ভিড়ের রাস্তা ছেড়ে ফাঁকা রাস্তায় চলে যাই। ঢাকা শহরে ফাঁকা রাস্তা কোথায়? হাইওয়েতে উঠবেন? হাইওয়েতে কখনো উঠিনি। চলুন আজ ওঠা যাক। ময়মনসিংহের দিকে যাওয়া যাক। পথে ভদ্র টাইপের একটা জঙ্গল পড়বে। গাড়ি পার্ক করে আমরা জঙ্গলে ঢুকে পড়তে পারি। জঙ্গলে ঢুকবো কেন? ঢুকতে না চাইলে ঢুকবেন না। আমরা জঙ্গল পাশে ফেলে হোঁশ করে চলে যাব। আপনার পায়ে স্যান্ডেল নেই। স্যান্ডেল কি ছিঁড়ে গেছে? গাড়ি চালাতে চালাতে পায়ের দিকে তাকাবেন না। এমনিতেই আপনি আনাড়ি ড্রাইভার। খুব আনাড়ি কি মনে হচ্ছে? না, খুব আনাড়ি মনে হচ্ছে না। আপনি কি জানেন, হাসপাতাল থেকে আপনি চলে যাবার পর বেশ কয়েকবার আপনার কথা আমার মনে হয়েছে। আপনার এক আত্মীয়ের টেলিফোন নাম্বার ছিল, বোধহয় আপনার ফুপা। তাকে একদিন টেলিফোনও করলাম। তিনি বেশ খারাপ ব্যবহার করলেন। ধমক দিলেন? ধমক দেওয়ার মতোই। তিনি বললেন, আমাকে টেলিফোন করছেন কেন? হিমুর ব্যাপারে আমি কিছু জানি না, আর কখনো টেলিফোন করে বিরক্ত করবেন না বলেই খট করে রিসিভার নামিয়ে রাখলেন। আমি হাসলাম। ফারজানা বলল, হাসছেন কেন? আপনার গাড়ি চালানো খুব ভালো হচ্ছে, এজন্যই হাসছি। আমরা কি ময়মনসিংহের দিকে যাচ্ছি? হ্যাঁ। যে জঙ্গলের কথা বলেছেন সে জঙ্গলে কি চা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। পোষা জঙ্গল, সবই পাওয়া যায়। যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন পিকনিক করতে যাননি? আমি পড়াশোনা দেশে করিনি। আমার এমডি ডিগ্রি বাইরের। বাংলা তো খুব সুন্দর বলছেন। আমার মা ছিলেন বাঙালি। ছিলেন বলছেন কেন? ছিলেন বলছি কারণ তিনি এখন নেই। তার খুব শখ ছিল তার মেয়ে দেশে ফিরে দেশের মানুষের সেবা করবে। আমি বাংলাদেশে কাজ করতে এসেছি মার ইচ্ছা পূরণের জন্যে। আমি ভেবে রেখেছি এ দেশে 5 বছর কাজ করব, তারপর ফিরে যাব। বছর পার করেছেন? 3 বছর কয়েক মাস। দাঁড়ান, এক্সাক্ট ফিগার বলছি, 3 বছর 4 মাস। বাংলাদেশে কাজ করতে কেমন লাগছে? মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। এদেশের কিছু মজার ব্যাপার আছে। বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়, মেয়ে মাত্রকেই অল্প বুদ্ধি ভাবা হয়। মেয়ে ডাক্তার বললেই সবাই ভাবে ধাত্রী, যারা বাচ্চা ডেলিভারি ছাড়া আর কিছু জানে না। বাচ্চা ডেলিভারি ছাড়া আপনি আর কি জানেন? আমি একজন নিউরোলজিস্ট। আমার কাজকর্ম মানুষের মস্তিষ্ক নিয়ে। আপনার প্রতি আমার আগ্রহের এটাও একটা কারণ। যে কোনো কারণেই হোক, আপনি প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। জ্বরের ঘোরে আপনি প্রলাপ বকতেন। সেসব আমি শুনেছি। কিছু ম্যাগনেটিক টেপে রেকর্ডও করা আছে। রেকর্ড করেছেন? জি, রেকর্ডও করেছি। খুব ইন্টারেস্টিং। আসলে আপনার উচিত একজন ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা। বাংলাদেশে ভালো সাইকিয়াট্রিস্ট আছে না? আছেন একজন। একজন কেন? অনেক তো থাকার কথা। একজনের নাম খুব শুনি, মিসির আলী সাহেব। ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন।
প্রয়োজন মনে করলে আমিও যাব। আপনার এত আগ্রহ কেন? আমার আগ্রহের কারণ আছে, সেটা আপনাকে বলা যাবে না। ভালো কথা, আপনার সেই বিখ্যাত জঙ্গল আর কত দূর? এসে গেছি, মোড়টা পার হলেই জঙ্গল। জঙ্গলে আরেক দিন গেলে কেমন হয়? আজ ইচ্ছে করছে না। খুব ভালো হয়, শুধু একটা কাজ করুন, আমাকে নামিয়ে দিয়ে যান। এসেছি যখন, জঙ্গল দেখেই যাই। সত্যি নামতে চান? হ্যাঁ, চাই। ফিরবেন কিভাবে? ফেরা কোনো সমস্যা না, বাস পাওয়া যাবে। ফারজানা দ্বিতীয় প্রশ্ন করলেন না, আমাকে নামিয়ে দিয়ে গেলেন। আমি শালবনে ঢুকে পড়লাম। পিকনিক পার্টি এড়িয়ে আমি ঢুকে পড়লাম গভীর জঙ্গলে। জঙ্গল সম্পর্কে আমার বাবার দীর্ঘ উপদেশ আছে। যখনই সময় পাইবে তখনই বনভূমিতে যাইবার চেষ্টা করিবে। বৃক্ষের সঙ্গে মানব শ্রেণীর বন্ধন অতি প্রাচীন। আমার ধারণা, আদি মানব এক পর্যায়ে বৃক্ষের সহিত কথোপকথন করিত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের এই ক্ষমতা নষ্ট হইয়াছে। তবে সাধনায় ফল হয়। মন কেন্দ্রীভূত করিতে যদি সক্ষম হও, তবে বৃক্ষের সহিত যোগাযোগেও সক্ষম হইবে। বৃক্ষরাজি তোমাকে এমন অনেক জ্ঞান দিতে সক্ষম হইবে, যে জ্ঞান এমনিতে তুমি কখনো পাইবে না। শালবনে কড়া রোদ উঠেছে। শালবনে ছায়া হয় না, তবু মোটামুটি ছায়াময় একটি বৃক্ষ দেখে তার নিচে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লাম। শীতের রোদ আরামদায়ক। শুকনো পাতার চাদরে শুয়ে আছি। নাড়াচাড়া করলেই শুকনো পাতা মচমচ শব্দ করছে, যেন বলছে নড়াচড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো। শাল গাছের যে ফুল হয় জানতাম না। পীতাভ বর্ণের অনাকর্ষণীয় কিছু ফুল চোখে পড়ছে। শালের ফুলে কি গন্ধ! এত উঁচুতে যে ছিঁড়ে গন্ধ শোঁকা সম্ভব না। প্রকৃতি নিশ্চয়ই এই ফুল মানুষের জন্য বানায়নি। মানুষের জন্য বানালে ফুল ফুটত হাতের নাগালের ভেতর। ঘুমের ভেতর অদ্ভুত স্বপ্ন দেখলাম। গাছ নিয়ে স্বপ্ন। গাছ আমার সঙ্গে কথা বলছে, তবে উল্টোপাল্টা কথা বলছে, কিংবা মিথ্যা কথা বলছে। যেমন গাছটা বলল, হিমু, তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন গাছটি বাংলাদেশে আছে, যার বয়স প্রায় ৬,০০০ বছর? আমি বললাম, মিথ্যা কথা বলছো কেন? বাংলাদেশ উঠে এসেছে সমুদ্র গর্ভ থেকে। এমন প্রাচীন গাছ এদেশে থাকা সম্ভব নয়। তোমাদের বিজ্ঞানীরা কি সব জেনে ফেলেছেন? সব না জানলেও অনেক কিছুই জানেন। গাছ যে একটি চিন্তাশীল জীব, তা কি বিজ্ঞানীরা জানেন? অবশ্যই জানেন। জগদীশচন্দ্র বসু বের করে গেছেন। তাহলে বলো, গাছের মস্তিষ্ক কোনটি? একটা গাছ তার চিন্তার কাজটি কিভাবে করে? আমি জানি না, তবে আমি নিশ্চিত উদ্ভিদ বিজ্ঞানীরা জানেন। কাঁচকলা, কেউ কিচ্ছু জানে না। বিরক্ত করবে না, ঘুমোতে দাও। সৃষ্টি রহস্য বোঝার ব্যাপারে তোমরা গাছের কাছে সাহায্য প্রার্থনা করো না কেন? আমাদের কাছে সাহায্য প্রার্থনা করলেই তো আমরা সাহায্য করতে পারি। তোমরা সাহায্য করতে পারো? অবশ্যই পারি। আমাদের পাতাগুলি অসম্ভব শক্তিশালী অ্যান্টেনা। এই অ্যান্টেনার সাহায্যে আমরা এই বিপুল সৃষ্টি জগতের সব বৃক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। তাই নাকি? মনে করো, সিরাস নক্ষত্রপুঞ্জের একটা গ্রহে গাছ আছে। আমরা সেই গাছের সঙ্গে যোগাযোগ করতে পারি। আমরা সেই গাছ থেকে তোমাদের জন্য বৈজ্ঞানিক তথ্য এনে দিতে পারি। বাহ, ভালো তো। পৃথিবীর মানুষরা অমর হতে চায়, কিন্তু
অমরত্বের কৌশল জানে না। এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জেই একটা গ্রহ আছে যার অতি উন্নত প্রাণীরা অমরত্বের কৌশল জেনে গেছে। তোমরা চাইলেই আমরা তোমাদের তা দিতে পারি। শুনে অত্যন্ত প্রীত হলাম। তুমি কি চাও? না, আমি চাই না। আমি যথাসময়ে মরে যেতে চাই। হাজার হাজার বছর বেঁচে থেকে কি হবে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি। না, আমি চাচ্ছি না। স্বপ্নে প্রাপ্ত কোনো ঔষধের আমার প্রয়োজন নেই। তুমি যথেষ্ট বিরক্ত করেছ। এখন বিদেয় হও। ভালো কথা, তোমার নাম কি? আমার নাম টার্মেনালিয়া বেলেরিকা। এমন অদ্ভুত নাম। এটা বৈজ্ঞানিক নাম, সহজ নাম বহেরা। আমরা কিন্তু অদ্ভুত গাছ। শালবনের ফাঁকে গজাই এবং লম্বায় শাল গাছকেও ছাড়িয়ে যাই। আমাদের বাকলের রং কি বলো তো? বলতে পারলে না। আমাদের বাকলের রং নীল। আচ্ছা যাও, আর বিরক্ত করব না। এখন ঘুমাও। আমার ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। জেগে উঠে দেখি সত্যি সত্যি একটা বহেরা গাছের নিচেই শুয়ে আছি। গাছ ভর্তি ডিমের মতো ফুল। আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম। আমার পরিষ্কার মনে আছে আমি শুয়েছিলাম শাল গাছের নিচে। শালের ফুল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঢাকায় যেতে হবে পায়ে হেঁটে। সেটা খুব খারাপ হবে না। শীতকালে হাঁটার আলাদা আনন্দ। তবে ঢাকায় কতক্ষণে পৌঁছাবো কে জানে। মিসির আলি সাহেবের সঙ্গে আমার দেখা করা দরকার। দেখাটা আজ রাতেও হতে পারে। এক কাপ চা খাওয়া দরকার। বনের ভেতর কে আমাকে চা খাওয়াবে? আমি গলা উঁচিয়ে বললাম, আমার চারদিকে যেসব গাছ ভাইরা আছেন তাদের বলছি, আমার খুব চায়ের তৃষ্ণা হচ্ছে। আমি আপনাদের অতিথি। আপনারা কি আমাকে এক কাপ চা খাওয়াতে পারেন? প্রশ্নটা করেই আমি চুপ করে গেলাম। উত্তরের জন্যে কান পেতে রইলাম। উত্তর পাওয়া গেল না। তবে কয়েক মুহূর্তের জন্যে আমার মনে হচ্ছিল গাছরা উত্তর দেবে। আপনারা শুনলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস হিমুর দ্বিতীয় প্রহর, চতুর্থ পর্ব। পঞ্চম পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।